আপনি যদি নতুন করে আপওয়ার্ক শুরু করতে চান তাহলে কয়েকটি কথা হয়তোবা আপনি অনেকবার শুনেছেন। আপওয়ার্ক শেষ, আপওয়ার্কের ভেতরে এখন শত শত প্রপোজাল পড়ে, আপওয়ার্কের ভেতরে এখন নতুনরা কোনো কাজই পায় না। এই সকল বিষয় দেখে বর্তমানে আপওয়ার্কের ভেতরে অনেকে অ্যাকাউন্ট পর্যন্ত খুলতে ভয় পায়। তাহলে প্রশ্নটা হলো, আসলেই কি আপওয়ার্কে কম্পিটিশন অনেক বেশি, নাকি মানুষজন এই সকল প্রপোজালের সংখ্যা দেখে ভুল সিদ্ধান্ত নিচ্ছে? আজকে আমি আপনাদেরকে রিয়েল ডাটা, রিয়েল স্ট্র্যাটেজি এবং রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাবো আপওয়ার্কে কি সত্যি কম্পিটিশন অনেক বেশি, আপওয়ার্কের ভিতরে কি নতুনদের কোনো সুযোগ আছে, আর 2026 সালে আপনি এমন কি করলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই ভিডিওটা অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের একটা বিষয় আপনার ধারণাটা পুরোটাই চেঞ্জ করে দিবে। আপওয়ার্কে কম্পিটিশন সত্যি কি অনেক বেশি? সোজা এবং সিম্পল অ্যান্সার হলো হ্যাঁ, বর্তমানে আপওয়ার্কে কম্পিটিশন আগের তুলনায় একটু বেশি। কয়েক বছর আগে একটা জবের ভেতরে 10 থেকে 20টা প্রপোজাল পড়তো, কিন্তু বর্তমানে একটা জবের ভেতরে 50, 100 বা তার বেশিও প্রপোজাল পড়ে। তার ভিতরে বুস্ট করে প্রোফাইল টপে আনার সিস্টেম তো আছেই। এ সকল বিষয় দেখে অনেকে বিট করে না, অনেকের প্রপোজাল সেন্ড করে না, অনেকে ভয় পায় এখন আর আমার কোনো সুযোগ নেই। এই জায়গাটায় মানুষ সবচেয়ে বেশি ভুল করে। তাহলে প্রপোজাল বেশি মানে কি কম্পিটিশন অনেক বেশি? চলেন একটা উদাহরণ দিই। ধরেন আপনি একটা জব ওপেন করেছেন, ওই জবের ভিতরে আপনি গেলেন, দেখলেন 100টা প্রপোজাল পড়েছে। এখন আপনি আমাকে বলেন তো, এই 100টা প্রপোজালই কি আপনার কম্পিটিটর? কোনোদিনও না। এই 100টা প্রপোজালের ভিতরে এমন অনেক প্রপোজাল আছে যেগুলো এআই দিয়ে কপি পেস্ট করা, যেগুলো ক্লায়েন্টের জব ডেসক্রিপশনের সাথে কোনো মিল নেই, ক্লায়েন্টের স্কিলের সাথে কোনো মিল নেই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে কোনো মিল নেই। আবার অনেক সময় ফেক প্রোফাইল থেকেও এই সকল প্রপোজাল সেন্ড করা হয়। আচ্ছা, অলরেডি আপনি আমার স্ক্রিনে একটা খারাপ প্রপোজালের স্যাম্পল দেখতে পাচ্ছেন। আমি মূলত আপনাকে দুইটা প্রপোজাল দেখাবো এবং দেখে এক্সপ্লেন করব কেন এই প্রপোজালটা খারাপ, এবং আরেকটা প্রপোজাল যেটা দেখাবো সেই প্রপোজালটা ভালো, এবং আপনার কোন প্রপোজালগুলো সেন্ড করা উচিত সেটাও আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এবং এক্সপ্লেন করে দিচ্ছি। সো চলেন আমরা শুরু করি। আচ্ছা, অলরেডি আপনি আমার স্ক্রিনে একটা প্রপোজালের স্যাম্পল দেখতে পাচ্ছেন। চলেন প্রপোজালটা আমরা একটু পড়ি এবং দেখি এখানে কি কি সমস্যা আছে। আমরা যদি প্রথমে টাইটেলটা দেখি, এখানে কি বলছে, রিয়েক্ট ডেভেলপার নিডেড, তার একটা রিয়েক্ট ডেভেলপার প্রয়োজন। ধরেন একটা সেলার এই প্রপোজালটা সেন্ড করেছে। এখন এখানে কি কি বলেছে প্রপোজালের ভিতরে? হ্যালো স্যার, প্রথমেই হ্যালো স্যার, আই এম ইন্টারেস্টেড ইন ইউর জব, আই হ্যাভ 5 years অফ এক্সপিরিয়েন্স, আই ক্যান ডু ইউর ওয়ার্ক পারফেক্টলি, প্লিজ হায়ার মি, আই উইল প্রোভাইড দ্য বেস্ট কোয়ালিটি, ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাঙ্কস। একটা জেনারিক প্রোফাইল। আচ্ছা, এখানে কি কি সমস্যা আছে সেটা কিন্তু ডাইরেক্ট পাশে দেওয়া আছে, আমরা ওটা একটু পড়ে দেখি। সো এখানে সর্বপ্রথম যে প্রবলেম সেটা হলো নো পার্সোনালাইজেশন। এখানে কিন্তু পার্সোনালাইজেশন নাই। এর মানে হলো এখানে যদি আপনি ক্লায়েন্টের নামটা দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। এখানে বলা হয়েছে ক্লায়েন্টের নাম বা কাজের কোনো উল্লেখ নেই। এখানে যদি শুরু করতেন আপনি হ্যালো জন দিয়ে তাহলে ব্যাপারটা ভালো হতো। তারপরে কি প্রবলেম? তারপর প্রবলেমটা হলো টু জেনারিক। এই প্রপোজালটা কিন্তু একদম নর্মাল, একদম স্বাভাবিক। এই যে প্রপোজালটা, এই প্রপোজালটাই মূলত সবাইকে পাঠানো হয়, সবাইকে এই একই প্রপোজাল পাঠানো হয়, তাই এটা একটা টু জেনারিক প্রপোজাল। তারপরে প্রবলেম কি? এখানে কি বলেছে দেখেন, নো প্রবলেম মেনশনড। ক্লায়েন্টের সমস্যার কোনো বোঝাপড়া নেই। এই প্রপোজালটার ভিতরে ক্লায়েন্টের যে প্রবলেম, এই প্রবলেমের কোনো ডিটেলস কিছুই লেখা নেই। এরপরে যে প্রবলেম সেটা হলো নো সলিউশন। এখানে কোনো সলিউশন দেওয়া হয়নি, মানে কিভাবে সাহায্য করবে সেটা বলা হয়নি। তারপরে এখানে দেখেন কোনো পোর্টফোলিওর স্যাম্পল দেওয়া হয়নি, এই জন্য বলা হয়েছে নো পোর্টফোলিও অর প্রুফ। এখানে আপনাকে অবশ্যই প্রুফ দিতে হবে, কোনো উদাহরণ বা প্রমাণ দেওয়া হয়নি এখানে। এটা হলো এটার একটা বড় প্রবলেম। তারপরে কি প্রবলেম? তারপর বলা হয়েছে এটা একটা উইক সিটিএ, মানে কল টু অ্যাকশন। এটা এই কল টু অ্যাকশনটা খারাপ হওয়ার কারণে ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিবে না। এখানে কি বলেছে দেখেন, হায়ার করতে বলেছে, কিন্তু কেন হায়ার করবে তার কোনো কারণ বলা হয়নি। কেন আপনাকে হায়ার করবে, কেন আপনাকে রিপ্লাই দিবে সেটা বলা হয়নি। লাস্টে একটা কোয়াইট দেওয়া আছে, এখানে দেখেন রেজাল্ট, ক্লায়েন্ট উইল লাইকলি স্কিপ দিস প্রপোজাল। ক্লায়েন্ট এসব প্রপোজাল স্কিপ করে ফেলে। এখন চলেন আমরা ভালো প্রপোজালের স্যাম্পলটা দেখি। আমরা যদি এখান থেকে ভালো প্রপোজালের স্যাম্পলটা আনি, সেম জবের ভিতরে আরেকটা সেলার ধরেন এই বিটটা করেছে বা এই প্রপোজালটা সেন্ড করেছে। এখানে কি কি করেছে প্রথমে দেখি। সো প্রপোজালের প্রথমে হাই জন, প্রথমেই ক্লায়েন্টের নাম বলা হয়েছে, পার্সোনালাইজড ক্লায়েন্টের নাম ব্যবহার করা হয়েছে। তারপরে কি করা হয়েছে, আই চেকড ইউর জব পোস্ট অ্যান্ড নোটিস ইউ আর লুকিং ফর এ রিয়েক্ট ডেভেলপার টু ইমপ্রুভ ইউর ড্যাশবোর্ড পারফরমেন্স। তারপরে যেটা সেটা হলো জব আন্ডারস্ট্যান্ডিং। এখানে কি বলা হয়েছে, জব পোস্ট ভালোভাবে পড়ে বোঝানো হয়েছে। এই যে এতটুকু লাইনে 3 লাইনে আপনি বুঝিয়ে দিয়েছেন যে এই জবটা আপনি পড়েছেন এবং জবটা পড়েই আপনি বিট করেছেন। তারপরে কি বলেছে, প্রবলেম আইডেন্টিফাইড। এখানে এই যে এতটুকু প্রবলেম আইডেন্টিফাই করা হয়েছে। এখানে কি বলেছে, ক্লায়েন্টের সমস্যাটি চিহ্নিত করা হয়েছে। এই যে এখানে দেখেন কি বলেছে, ওয়ান থিং দ্যাট স্টুড আউট ইজ দ্য স্লো লোডিং স্পিড হোয়েন সুইচিং বিটুইন পেজেস। আর অনেক কিছু এখানে বলা হয়েছে। তো এখানে কিন্তু প্রবলেমটা আইডেন্টিফাই করা হয়েছে। তারপরে কি বলা হয়েছে দেখেন, তারপর বলা হয়েছে সলিউশন কি করা হবে। এখানে সলিউশনটা কি হবে, আই ক্যান হেল্প ইউ ইমপ্রুভ পেজ লোডিং স্পিড, অপটিমাইজ ইউর রিকোয়েস্ট, কিপ দ্য এক্সিস্টিং ইউআই আনচেঞ্জড। এখানে কিন্তু সলিউশনটা বলে দিয়েছে। তারপরে কি বলেছে দেখেন, রেলেভেন্ট এক্সপিরিয়েন্স। এখন রেলেভেন্ট এক্সপিরিয়েন্সের কথা বলছে। এখানে দেখেন ইফ ইউড লাইক আই ক্যান অলসো রিভিউ ইউর কারেন্ট কোড বেস বিফোর উই স্টার্ট। ওকে,
তারপরে একটা ক্লিয়ার সিটিএ দেওয়া হয়েছে পরবর্তী ধাপের জন্য, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। এটা একটা ভালো সিটিএ, সিম্পল কিন্তু ভালো একটা সিটিএ। এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হলো পোর্টফোলিও। অবশ্যই আপনাকে এখানে পোর্টফোলিও দিতে হবে। পোর্টফোলিও দিলে আপনার প্রপোজালটা আরও স্ট্রং হবে, ক্লায়েন্ট আপনার রিপ্লে দেওয়ার চান্স আরও বেশি থাকবে। তারপরে থ্যাঙ্কস তানভীর নাম দিয়ে জাস্ট এন্ড করে দিয়েছে। তো এখানে রেজাল্ট কী আসবে, ক্লায়েন্ট উইল রিড দিস প্রপোজাল। ক্লায়েন্ট অন্তত আপনার প্রপোজালটা রিড করবে। যদি আপনার প্রপোজালটা রিড করে, সে অবশ্যই আপনার প্রপোজালের রিপ্লে দিবে। সো এই প্রপোজালগুলো আপনারা পাঠানোর চেষ্টা করবেন। এর আগে আমরা যে প্রপোজালটা দেখলাম, ওই প্রপোজালগুলো কিন্তু জেনারিক প্রপোজাল, ওই প্রপোজালগুলো পাঠাবেন না। ওই প্রপোজাল পাঠালে আপনি জব পাবেন না। আপনাকে অবশ্যই এরকম পার্সোনালাইজড কাস্টমাইজ প্রপোজাল পাঠাতে হবে। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? সারসংক্ষেপ হলো, প্রপোজাল বেশি মানেই কিন্তু কম্পিটিশন বেশি না। বেশিরভাগ ক্লায়েন্টই বলেন তারা প্রথম কয়েক সেকেন্ডের ভিতরেই এই সকল প্রপোজাল বাদ দিয়ে দেয়। অর্থাৎ প্রপোজালের সংখ্যাটা বড় হলেও কার্যকর কম্পিটিটর অনেক কম হতে পারে। আসল কম্পিটিশন তাহলে কোথায়? আসল কম্পিটিশন কখনোই প্রপোজালের সংখ্যায় না। আসল কম্পিটিশন হলো কে ক্লায়েন্টের প্রবলেম সবচেয়ে ভালোভাবে সলভ করতে পারছে। একটা ক্লায়েন্ট কখনোই প্রপোজাল গুনে ফ্রিল্যান্সার হায়ার করে না। একটা ক্লায়েন্ট ওই মানুষটাকে হায়ার করে যেই মানুষটা তার প্রবলেম ভালোভাবে বুঝতে পারবে, বেস্ট একটা সলিউশন দিতে পারবে এবং তার সাথে ভালো একটা রিলেশন বিল্ড করতে পারবে। আচ্ছা, তাহলে নতুনরা কেন জব পায় না? আমার মতে নতুনরা জব না পাওয়ার মেইন কারণ কম্পিটিশন নয়। এর ভিতরে অনেকগুলো কারণ আছে। তার ভিতরে যেমন দুর্বল প্রোফাইল, জেনারিক প্রপোজাল, পোর্টফোলিও না থাকা, ক্লায়েন্টের জব ডেসক্রিপশন না বোঝা, স্কিলের প্রমাণ না থাকা। এই সকল কারণগুলো আপনাকেই কখনো একটা জবে হায়ার হতে দিবে না। আচ্ছা, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে একটা জব ওপেন করে রেখেছি, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই জবটা অ্যানালিটিক্স করে আমি আপনাকে বোঝাবো কেন একটা জবের ভিতরে প্রপোজাল বেশি মানেই আপনার সুযোগ আছে কি নেই সেটা এক্সপ্লেন করব। সো চলেন আমরা দেখি। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে সে একটা ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার চাচ্ছে যে কোডেক্স এবং ক্লোড এআই ভালোভাবে জানে। সো এখানে আপনি যদি খেয়াল করেন, আমি আপনাকে দেখাচ্ছি, এখানে যদি আপনি প্রপোজালের ভেতরে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 50টা প্লাস প্রপোজাল অলরেডি এই জবের ভেতরে পড়েছে। এখন এটা 100টাও হতে পারে, 150 হতে পারে, কিন্তু ক্লায়েন্ট কিন্তু একজনকে হায়ার করবে। এখানে ক্লায়েন্ট অলরেডি 23 জনকে ইনভাইট সেন্ড করেছে এবং 18 জনের সাথে কথা বলছে। এখন এই 18 জনকেও কিন্তু সে হায়ার করবে না, হায়ার করবে একজন। এখন ধরেন একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার এসে এই জবের ভেতরে অ্যাপ্লাই করলো, সে কি হায়ার হবে? কোনোদিনও হায়ার হবে না। সে যাচ্ছে একটা ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার এবং অবশ্যই একটা নিশ স্পেসিফিক। নিশটা কি? নিশটা হলো ক্লুড এআই এবং কোডেক্স ভালোভাবে জানে, সে তাকে হায়ার করবে। এখন এই জবের ভেতরে যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, উইক্স ডেভেলপার বা অন্য কোনো ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার এসে বিড করে, সে কিন্তু কাজ পাবে না। অবশ্যই এইসব ডেভেলপারগুলো এখানে এসে বিড করেছে, তারা কিন্তু কাজ পাবে না। কাজ পাবে সেই যে এই টাইটেলের সাথে যাবে এবং এই স্পেসিফিক জবের সাথে তার যে প্রোফাইলটা সেটা ম্যাচ করবে। এখন আমি যদি আপনার ক্লায়েন্টের হিস্টোরিটা একটু দেখাই, চলেন আমরা একটু ক্লায়েন্টের হিস্টোরি দেখি। আমরা এখান থেকে জব ইন প্রোগ্রেসে ক্লিক করব। এখান থেকে আমরা এই জবটা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি এবং যে হায়ার হয়েছে তাকে ওপেন করে নিচ্ছি। সো আপনি যদি এই জবটা একটু দেখেন, এই জবের ভিতরে সে কি বলেছে, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, কন্ট্রাক্ট অ্যান্ড ক্লেমস স্ট্রাকচারিং, জার্মান স্পিকিং। সো এখানে সে একটা লয়ার চেয়েছে যে তাকে হেল্প করতে পারবে। সে কিন্তু হায়ারও করেছে একটা লয়ারকে। দেখেন এই যে লয়ার, এই লয়ারটাকে সে হায়ার করেছে যে এখানে জার্মান স্পিকিং ভালো পারে। এই যে সে এখানে কিন্তু বলেছে আই এম এ রিটায়ার্ড জার্মান লয়ার। সে কিন্তু এখানে জার্মান লয়ার এবং সে চাচ্ছেও এখানে একটা জার্মান লয়ার। সো দুইটা কিন্তু ম্যাচ করে গিয়েছে, তার জবের সাথে যে সেলারের প্রোফাইলটা সেটা কিন্তু ম্যাচ করে গেছে এবং সে এখানে বিড করেছে, তাই এখানে সে হায়ার হয়েছে। সো এখানে আপনাকে মনে রাখতে হবে, প্রপোজাল বেশি মানেই কিন্তু আপনার অপরচুনিটি শেষ না। অনেকে প্রতিদিন 50টা প্রপোজাল পাঠায়, একই কপি পেস্ট করা জব, একই ফরমেশন। এই সকল প্রপোজালগুলো পাঠিয়ে অনেকে বলে আপওয়ার্কে কম্পিটিশন অনেক বেশি, আপওয়ার্কে কাজ পাওয়া যায় না। আপওয়ার্কে কম্পিটিশন কোনো প্রবলেম না, আপওয়ার্কে প্রবলেম হলো স্ট্র্যাটেজিতে। 2026 সালে এমন কি করলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন? আপনি যদি আপওয়ার্কে সত্যি জব পেতে চান তাহলে কম্পিটিশনকে ভয় না পেয়ে এই সকল বিষয়গুলোর উপরে কাজ করুন। কোন বিষয়গুলো আমি বলে দিচ্ছি। 1 নাম্বার, স্ট্রং পোর্টফোলিও ডেভেলপ করুন। 2 নাম্বার, কাস্টমাইজ প্রপোজাল সেন্ড করুন। 3 নাম্বার, কমিউনিকেশন বিল্ড করুন। 4 নাম্বার, ক্লায়েন্টের জব ডেসক্রিপশন ভালোভাবে বুঝে তারপরে প্রপোজাল সেন্ড করেন। 5 নাম্বার, স্পেসিফিক নিশে কাজ করেন। আপনি বিশ্বাস করেন, আপনি যদি এই 5টা বিষয়ের উপর ভালোভাবে কাজ করতে পারেন তাহলে এই 2026 সালেও আপনি নতুন করে আপওয়ার্ক শুরু করতে পারবেন। আপওয়ার্কে আপনি নতুন করে কাজ করতে পারবেন এবং নতুন নতুন কাজ আপনার জন্য ওয়েট করছে। তাহলে পুরো ভিডিওটা যদি আমি সারসংক্ষেপ করে এক লাইনে বলি, হ্যাঁ, আপওয়ার্কে কম্পিটিশন বেড়েছে কিন্তু অপরচুনিটি শেষ হয়ে যায়নি। যারা স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করেছে তারা এখনো কাজ পাচ্ছে, যারা কম্পিটিশনের ভয় রয়েছে তারা এখন পর্যন্ত শুরু করতে পারেনি। আজকের ভিডিওটা যদি আপনার ভুল ধারণা ভেঙে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতে আপওয়ার্কে বর্তমানে আসল সমস্যা কোনটি, কম্পিটিশন নাকি স্ট্র্যাটেজি। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।